নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই বাংলাদেশের খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ 2025 শেষে অথবা 26 শুরুতে বাংলাদেশে ভোট। বিজয় দিবসের ঘোষণা মোহাম্মদ ইউনূসের। বিএনপির চাপেই কি এভাবে ভোটের ঘোষণা, নাকি এটা কৌশলে চোখে ধুলো দেওয়ার চেষ্টা? প্রশ্ন নানা মহলে। ইউনূস সরকার যে চাপে, সেই ইঙ্গিত মিলেছে হাসিনার বিবৃতিতেও। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। অগাস্টে শেখ হাসিনার দেশ ত্যাগ, তারপর থেকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার, নেতৃত্বে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। হাসিনা বিরোধী আন্দোলন এবং অন্তর্বর্তী সরকার গড়তে বড় ভূমিকা নেয় বিএনপি। সেই দলের নেতারা বারবার ভোটের দাবি করছেন। আমরা আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা হবে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন, পার্লামেন্ট করার সুযোগ পাবেন। বিএনপিকে পাশে নিয়ে ক্ষমতায় ইউনূস সরকার, সেই বিএনপির দাবি দ্রুত ভোট করাতে হবে। এই চাপেই কি সোমবার বিজয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশে ভোটের ঘোষণা করলেন মোহাম্মদ ইউনূস? গত 3টা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না, ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারণ। গত 15 বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। বিশেষ মনোযোগ দিয়ে ভুয়া ভোটারদেরকে তালিকা থেকে বের করে দিতে হবে। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। অগস্ট থেকে বাংলাদেশে ইউনূস সরকার চলছে। এরই মধ্যে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের বিরোধ সামনে এসেছে। এই প্রেক্ষাপটে ইউনূস জানালেন 25-এর শেষে অথবা 26-এর শুরুতে বাংলাদেশে ভোট। কিন্তু এত দেরিতে কেন ভোট হবে, এই প্রশ্ন বিএনপির অনেকেরই। অনেকের এও প্রশ্ন, তাহলে কি এই ভোট ঘোষণা একটা কৌশল? ইউনূস সরকার কি চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে? এই দেশের মানুষ ভোটের অধিকার চায়। আমরা শুনেছি, আমরা দেখেছি, ভোটের কথা বললে, ইলেকশনের কথা বললে অনেকেরই মুখ বাঁকা হয়ে যায়। দেশের মানুষের অভাবের কারণ রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হবে না। যত দিন যাচ্ছে ইউনূস সরকারের বিরুদ্ধে ততই ক্ষোভ বাড়ছে। বাংলাদেশের অনেকেই সুর চড়াচ্ছেন, এখন যে সরকার আছে সেটা তো অন্তর্বর্তী সরকার, ঘুষ এখনো চলে না। আরে ভাই, আমি একে সরলাম কি বিজে বসাবার জন্য? আমি এক চোর বদলে আরেক চোরকে বসাবার জন্য কাজ করেছি। এই সরকারে যারা এসছেন তারা ভালো মানুষ, তারা লুটেরা না, তারা মিথ্যুক নয়, তারা প্রতারক নয়। কিন্তু তারপরেও চালের দাম তো কমে না, জিনিসের দামটা কমেনি। যে দেশ চালায়নি, দেশ সম্পর্কে জানে না, যে মানুষ সম্পর্কে জানে না, সে দেশের ভালো করবে কিরকম করে? অতএব এই সরকার ভালো মানুষ কিন্তু কাজের মানুষ নয়। অনেকেরই মত হানিমুন পিরিয়ড কেটে গিয়েছে। এবার দিন দিনই চাপ বাড়ছে ইউনূস সরকারের ওপর। এই ইঙ্গিত শেখ হাসিনার কথাতেও মিলেছে। বিবৃতি দিয়ে তিনি দাবি করেছেন, দেশ বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশ বিরোধী গোষ্ঠী অবৈধ অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে। ফ্যাসিস্ট ইউনূসের নেতৃত্বে অগণতান্ত্রিক এই গোষ্ঠীর জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে, এটা সবাই বুঝতে পারছিল। সকলের সামনে থেকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে পাচার করে নিয়ে গেছে। কেউ বলার ছিল না, কেউ দেখার ছিল না। এই টাকা আপনাদেরই টাকা। তারা প্রকাশ্যে আপনাদের কষ্টার্জিত টাকা লুট করে বিদেশে ভোগ বিলাসে ব্যয় করছে। ইউনূস সরকারকে নিশানা করে হাসিনারও সুর সপ্তমে। তিনি লিখেছেন, ইউনূস সরকার ক্ষমতা দখল করে সকল জনকল্যাণমুখী কাজকে বাধাগ্রস্ত করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কষাঘাতে জর্জরিত দেশের মানুষ, ক্ষুধার্ত মানুষ ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে। নিউজ 18 বাংলা। এবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি এগোতে বাংলাদেশের সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। চিকিৎসার জন্য এখন ভারতে রয়েছেন তিনি। আর এর আগে চিন্ময়ের হয়ে সওয়াল করে চট্টগ্রাম আদালতে আক্রমণের মুখে পড়েন, যদিও লড়াই ছাড়তে নারাজ রবীন্দ্রনাথ ঘোষ।
চিন্ময় প্রভু হলো সনাতন ধর্মকে রক্ষা করার জন্য সারা বাংলাদেশ ঘুরে বেড়ায়, কিন্তু ওদের ওইটা দেখে সরকার আমার মনে হচ্ছে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। কি করে দমাতে হয়, ওনার বিরুদ্ধে মামলা করে দিল, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে। উনি রাষ্ট্রের বিরুদ্ধে যদি কাজ করেও থাকেন, এটা তো একটা বিচার হবে, বিচারের আগে ওনাকে মেরে ফেলা হবে। তার মানে মানুষ তো কোনো তার ফান্ডামেন্টাল রাইট, তার হিউম্যান রাইটস বলতে কিছু আছে? কিছুই তো নাই, সব শেষ হয়ে গেছে। এটা কি একটা দেশের সম্মান রইল? আমি চিন্ময় প্রভুর জন্য যেহেতু ওকালতনামা দিয়েছি, আমি লড়াই করে যাব ওনার বেল না হওয়া পর্যন্ত। আমি সুপ্রিম কোর্টে যাব, হাইকোর্টে থাকবো, সুপ্রিম কোর্টে থাকবো, উনি আলটিমেটলি মুক্তি পাবেন। মৃত্যু ভয় নয়, বরং শেষ পর্যন্ত লড়াই। মেরে ফেললেও লড়াই জারি রাখার হুঙ্কার আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষের। আরেক শ্রেণীর লোক যারা মুসলমানও এখানে ভারতে আসে টাকা পয়সার লোভে, তারা টাকা পয়সা নেওয়ার জন্য বা টাকা তারা রোজগার করবে। আপনি কি এগুলো নিজের চোখে সমস্তটা কিছুটা দেখেছি, আমি দেখেছি ভিডিওতে আপনাকে বলতে পারছি। আমি তো উইটনেস, আমি জানি না আমাকে গেলে কেউ মেরে ফেলবে, হয়তো কেউ মেরে মারতেও পারে, কিন্তু আমি এটাকে ভয় করছি না। অশান্ত বাংলাদেশ, কিন্তু আমাদের দেশে এরই মধ্যে রেসকোর্সের ছবিটা দেখাচ্ছি। রেসকোর্সে বিজয় দিবস উদযাপন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অনুষ্ঠানে যোগ দেন। বিজয় দিবসে সেনাবাহিনীকে অভিনন্দন। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Helicopters comprising of Rajak. The attack team is led by indigenous Gujarat Rajak helicopters. Two helicopter helicopter Toledo. And safer operational environment. Each system is designed to complement the others, enabling a force that is more agile and safer operational environment. Each system is designed to complement the others, enabling a force that is more agile. I do not know the present situation, and it won't be proper to me to say anything about it. The matter depends on Government of India and Indian Army. But I must congratulate the Bangladesh Army and our own soul, our heart, our son of the soil, India Army. উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের নাগরিক শিক্ষা সংঘ নিম্ন বুনিয়াদী স্কুল পড়ুয়ার অভাবে ধুঁকছে। একসময় নামকরা স্কুলে এখন একজন মাত্র পড়ুয়া, আর সেই স্কুলে শিক্ষক মাত্র 2 জন। কেন দেখুন। স্কুল খোলা দেখে বোঝার উপায় নেই, চারদিক ফাঁকা। এ স্কুলে পড়ুয়া মাত্র 1 জন। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভা 13 নম্বর ওয়ার্ড। এখানে নাগরিক শিক্ষা সংঘ নিম্ন বুনিয়াদী স্কুল 1952 থেকে পথ চলা শুরু। একসময় নামকরা স্কুল, ক্লাস গম গম করত। এই স্কুলে এখন পড়ুয়ার সংখ্যা মাত্র 1, শিক্ষক 2 জন। বহু নজির আছে। স্কুল থেকে প্রচুর স্টুডেন্ট আমাদের সমাজের ক্ষেত্রে সুনামের সঙ্গে তারা নিজেদেরকে নিজে বড় স্টাবলিশ করেছে। যেভাবে সরকার সহযোগিতা করছে সেই অনুযায়ী শিক্ষক শিক্ষিকারও তো একটা দায়িত্ব থাকে। স্টুডেন্ট নেই ম্যাডাম তো রোদই পোয়াবে। আমি এই পাশের স্কুলে পড়তাম, তখন সব থেকে ভালো স্কুল ছিল নাগরিক শিক্ষা সংঘ। শিক্ষার মান এবং স্টুডেন্ট সবকিছুতেই নাগরিক শিক্ষা সংঘ 1 নম্বরে ছিল এই অঞ্চলে। কাজে সেখানে এখন 2-3 জন ছাত্র, খুবই দুঃখের ব্যাপার এগুলো। স্কুলে 5টা ক্লাসরুম, 4টি ঘরেই তালা, একজন পড়ুয়ার জন্য একটা ঘর। এতে পড়ে পড়ে নষ্ট হয় পরিকাঠামো। স্কুল চত্বর ভরেছে আগাছায়। অভিযোগ, মাঠের একাংশ দখল করেছেন ডেকোরেটর, সেখানেই ডাঁয় করে রাখা বাঁশ। স্কুলের প্রধান শিক্ষকের দাবি 5 বছর আগেও এমন অবস্থা ছিল না। অভিভাবকরা এই স্কুলের প্রতি আগ্রহ হারিয়েছেন। শিক্ষকের সংখ্যা কম বলে তারা সন্তানদের স্কুলে পাঠাতে চান না। গভর্নমেন্টের এটাতে কি উদাসীনতা রয়েছে এই স্কুল দেখার ক্ষেত্রে? অবশ্যই আমরা একাধিকবার প্রেয়ার করেছি। আমাদেরকে একরকম বলছেন যে আপনারা স্টুডেন্ট বাড়ান, আমরা যখন পাড়ায় যাচ্ছি যে আপনারা 2 জন টিচার 5টা ক্লাস সামলাবেন। এখন গার্জিয়ান তো অনেক সচেতন। পাশে প্রাইভেট স্কুল আছে, তারা সেখানে প্রাইভেট স্কুলে দিয়ে। আপনারা কি বাড়ি বাড়ি গেছিলেন? অবশ্যই সিবিএসই স্কুল থেকে ফোন নিয়ে এইসব গার্জিয়ানের সাথে আমরা যোগাযোগ করেছি, কিন্তু তাদের এই একটাই কথা, প্রথমে ভদ্রভাবে বলেছে যে হ্যাঁ আমরা পাঠাবো, কিন্তু আলটিমেটলি কেউ পাঠায়নি। অশোকনগর থেকে ক্যামেরা উজ্জ্বল শিকদারের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। অশোকনগরের প্রাইমারি স্কুলের ছবিটা আপনারা দেখলেন। পড়ুয়ার অভাবে ধুঁকছে স্কুল। কোথাও পড়ুয়ার অভাব, কোথাও শিক্ষকের। কিন্তু জলপাইগুড়ির সদর গার্লস স্কুলে অন্য ছবি।
এখানে ক্লাসরুমের তুলনায় ছাত্র বেশি, এতটাই বেশি যে আরেকটি ক্যাম্পাস চালুর কথা ভাবছে জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। এর জন্য 2টি স্কুল চিহ্নিত করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় ক্যাম্পাসে ক্লাস চালুর ভাবনা। জলপাইগুড়ি শহর, এখানে নদীর পাশে স্কুল। করলা নদীর পাশে সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়, প্রায় 150 বছরের পুরনো স্কুল। এই স্কুলে পড়ুয়ার সংখ্যা 1306, ক্লাসরুম 14টি। একটা ঘরে ঠাসাঠাসি করে বসে পড়তে হয়। এই সমস্যা মেটাতে সম্প্রতি উদ্যোগ নেয় জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। ঠিক হয়েছে, এই প্রাথমিক স্কুলের জন্য দ্বিতীয় ক্যাম্পাসের ব্যবস্থা করা হবে। এদিকে বসে একটা ক্লাসের মধ্যে, এটাই আলাদা ব্যাপার। কি বলবো, এখন সবাই যেটা ডিসিশন নেবে সেটাই আমার ডিসিশন। আমার একা পক্ষে তো এগুলো ডিসিশন নেওয়া সম্ভব না। খোলামেলা হলে ভালো হয়। খোলামেলা হলে তো অবশ্যই ভালো হয়। চাপ পড়ে যায়। চাপ তো আছেই, প্রেপের যেহেতু নির্দিষ্ট রুম বাধা এরা করে রেখেছে, 3-4টে রুম নিয়ে এরা প্রেপ স্কুল চালাচ্ছে। গোটা স্কুলটা যদি এরা পেতো আরো ভালো হতো। সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে সকালে পড়াশোনা হয়। এর কাছেই রয়েছে আরো 2টি প্রাইমারি স্কুল, একটি শিশু মহল, আরেকটি শিশু মহল জুনিয়র বেসিক স্কুল। এই স্কুল দুটিতে 11টা থেকে ক্লাস হয়, কিন্তু পড়ুয়া কম, বেশিরভাগ ঘরেই তালা। এই 2টি স্কুলকে সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস হিসেবে ব্যবহারের জন্য চিহ্নিত করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় ক্যাম্পাস চালু করতে চায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। একটা দ্বিতীয় ক্যাম্পাস করার ব্যাপারে প্রস্তাবনা এসছে। বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে এবং তারা বিবেচনা করছে। তারা যেটা সঠিক মনে হবে সব দিক বিবেচনা করে অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী সবার স্বার্থের কথা বিবেচনা করে, তাদের সুযোগ সুবিধার কথা বিবেচনা করে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। সদর গার্লস প্রাইমারি স্কুলে প্রায় 1400 স্টুডেন্ট। ওখানে ভিজিটে গিয়ে দেখা গেল যে 14টা ক্লাসরুম, তাতে অনেক 35 জন টিচার টোটাল। অনেক টিচারই কিন্তু ক্লাস নিতে পারছেন না, কারণ সাফিসিয়েন্ট ক্লাসরুম নেই আর কি। সেই জন্যই দ্বিতীয় ক্যাম্পাসের একটা চিন্তাভাবনা করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এটা কার্যকর করার চিন্তাভাবনা রয়েছে। হ্যাঁ। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।